মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। মিস পম্পি আসতেছে বুঝছেন, আসলে একটু আমার উদ্ধার করেন, তার সত্যি ঘটনাগুলো একটু বলেন। হ্যাঁ বুঝতে পারছি আপনাদের ভিতরে একটু সমস্যা সৃষ্টি হয়ে গেছে আমার মাধ্যম দিয়ে। সমস্যা নাই, আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। ধন্যবাদ, আপনার আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছিল বুঝছেন। ও মাই গড, আপনাদের দুজনকে একসাথে দেখলাম, মানে আমি রিয়েলি অনেক হ্যাপি, আমি বিশ্বাসই করতে পারছি না। নিশ্চয়ই আপনাদের ঝগড়া মিটমাট হয়ে গেছে তাই না? শুধু ঝগড়া মিটমাট হয়েছে, আর যে কত কিছু মিটমাট হয়েছে শোনেন। এই যে আপনি এখন খুশি, আপনি আরো বেশি খুশি হয়ে যাবেন অনেক কিছু জানলে। ভাবি আমি রিয়েলি আপনার জন্য অনেক খুশি, সিরিয়াসলি। মানে আসলে আপনি এই জিনিসটা এত মন থেকে চাচ্ছিলেন এতদিন, এখন সেটা হয়ে গেছে। সো আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। আর আপনাদের দুজনকে একসাথে যে মানিয়েছেন, আমরা একদম মেড ফর ইচ আদার। মানে সিরিয়াসলি আসলে না, রিলেশনশিপে এরকম ঝগড়াঝাটি না থাকাই বেটার। বলেন সত্যি ঘটনা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাবি না, আমি হলাম আপু, আমাকে আপু বলে ডাকবেন। আর মজিদ ভাই আমার হাজবেন্ড না, আমিও মজিদ ভাইয়ের ওয়াইফ না। ওয়েট, এগুলো আপনি কি বলছেন? মজিদ ভাই আপনার হাজবেন্ড না, আপনাকে আপু বলে ডাকতে মানে কি? আপনি একটু অবাক হচ্ছেন আমি বুঝতে পেরেছি, বাট এটাই সত্যি কথা। আর আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় করি। আসলে এই যত ঘটনা ঘটলো, ঘটনার মূল আছে আনোয়ার ভাই। আনোয়ার ভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে আমার পরিচয়। যেহেতু আমি অভিনয় করি, সে সাথে সে ওখানে যেত, তার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল। তো সে আমাকে একটু বলেছিল যে তার একটু উপকার করতে হবে। তো কী উপকার সেটা তো আমি প্রথমে বুঝতে পারি নাই। তো সব কিছু শোনার পরে মনে হলো যে ইটস ওকে, ঠিক আছে করবো, কোনো সমস্যা নাই। যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করতেছে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি তার হেল্প করেছি। কিন্তু আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে আপনারা অনেক ভালো একজন মানুষ, আপনি মজিদ ভাই, আপনারা সবাই। তো আপনাদের ভিতরে এসে আসলে আমি কেন জানি মনে হচ্ছিল যে আমি আপনাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলেছি, আর যেটা কিনা আমার অভিনয় জীবনে একটা বড় কলঙ্কজনক। আসলে এটা আমি চাইছিলাম না। আর একটা মানুষ কতই বা মিথ্যা বলতে পারে বলেন? ও মাই গড, মানে আপনি এখন এগুলো কি বলছেন? মানে সিরিয়াসলি আপনি এটা কিভাবে করলেন বলেন তো? সত্যি কথা বলতেছে বুঝছেন। আমি আপনার প্রতি আমার অনেক মায়া চলে এসেছিল। আমি সবসময় নিজেকে আপনার অবস্থানে দাঁড় করিয়ে দেখতাম যে আমার সাথে যদি কোনো ছেলে এমন করতো আমার কেমন লাগতো। আমার আপনার জন্য একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছিল। আমি আপনার জন্য মজিদ ভাইয়ের সাথে ঝগড়া করেছি, মজিদ ভাইকে ভুল বুঝেছি। একবার সন্দেহ করেছিলাম যে আনোয়ার ভাইয়ের হাত হয়তো এখানে আছে, বাট আনোয়ার ভাই যে এতটা নিচে নামতে পারে, তার মাথায় যে এত প্যাচ, এত কুটিল একটা লোক, এত খারাপ একটা লোক, এত বদ একটা লোক। হ্যাঁ, সে প্রথম দিকে আমাকে মজিদ ভাই সম্পর্কে অনেক বাজে কথা বলতো। ঠিক আছে, আমি মনে করতাম ঠিক আছে, আসে না যে মানুষের কিছু স্বভাব থাকে, কুটনামি করার স্বভাব থাকে, মানুষের বদনাম, আমাকে বলতে দেন, মানুষের বদনাম করার স্বভাব থাকে। মনে করতাম ঠিক আছে আনোয়ার ভাইয়ের মনে হয় এরকম স্বভাব আছে। কিন্তু আনোয়ার ভাই একটা মানুষকে, এত সহজ সরল একটা মানুষকে এত বড় একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলবে, এটা আমি আসলে কখনো চিন্তা করি নাই। আচ্ছা আপনি এখন ঠিক বলতেছেন তো, নাকি উনি আবার আপনাকে বায়াস্ট করছে? আরে না 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 না, আমি একেবারে সত্যি কথাটাই বলতেছি। যেহেতু আমি আপনাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলেছি একজন, এটা আমার আসলে আমার অভিনয় জীবনে একটা কলঙ্কর মতো হয়ে থাকবে। মজিদ ভাই রিয়েলি সরি। মজিদ ভাই, আপনি আমাকে এত হেল্প করেছেন, আমার দোকান থেকে আরম্ভ করে সব কিছু আপনার জন্য হয়েছে। আমি আগে থেকেই জানতাম যে আনোয়ার ভাই একটা খারাপ লোক, কিন্তু কি করবো, আনোয়ার ভাই এত প্রমাণ নিয়ে আসতে পারে যে এই আপু আমাকে কতবার বলছে যে আপনার বসে, আমি কি করতাম বলেন? আমি রিয়েলি সরি, আমার এত লজ্জা লাগছে। থাকে তো লজ্জা পাই না। আনোয়ার অনেক উপরে নিচে সব জায়গায় নামছে, এগুলা বাদ দেন। এই যে আপুটা আসছে, সব সত্যি কথা জানছেন, এখন তো বিশ্বাস করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ঠিক আছে বইনা, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।
মজিদ ভাই আই এম রিয়েলি সরি মজিদ ভাই, আমি অনেক বেশি লজ্জা পাচ্ছি। এই একটা অচেনা মেয়ের কথা বিশ্বাস করলাম আমি। আবার আনোয়ার ভাই যে সবসময় আপনার সম্পর্কে বদনাম করতো, তার কথা আমি কিভাবে বিশ্বাস করলাম? আমাকে অন্ধ বানিয়ে দিয়েছি পুরা। মজিদ ভাই আই এম রিয়েলি সরি মজিদ ভাই। না এত সরি হওয়ার কিচ্ছু নাই। মজিদ ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে মাফ না করে দিলে আমি একদমই শান্তি পাবো না। রাগই তো করে নাই। আপনি বলেন প্রমিস রাগ করেন নাই? না প্রমিস মাফ করে দিছেন? সত্যি তো। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে আমার দোকানে আসবেন, আমি আপনাকে কফি বানায় খাওয়াবো। না এখনই চলেন, চলেন না মজিদ ভাই, তাহলে আমি বুঝবো যে আপনি আমার উপর রেগে নাই। বলো। হ্যাঁ বলতেই তো এসেছি। চাচি, আমাদের ফ্যামিলিতে যে একটা ডিজাস্টার চলছে সে সম্পর্কে কি আপনার আইডিয়া আছে? আইডিয়া তো অবশ্যই আছে, আইডিয়া না থাকার কি আছে বলো। এ বাসা তো অনেকগুলি ডিজাস্টার একসাথে ঘটেছে না। এ বাসার একটা ছেলে ড্রাগ অ্যাডিক্ট, এ বাসার একটা মেয়ে একটা ফালতু ছেলের সাথে পালিয়ে চলে গেল। চুপ থাকে। তুমি কি করলা? চুপ থাকবেন। তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসলা। তো ডিজাস্টার তো কি এগুলি? আইডিয়া কেন থাকবে না? আমি তো বাসার মানুষ, আমি দেখতেই পাচ্ছি। আপনি এই বাসায় আছেন, এই বাসার ডিজাস্টার গুলোকে আপনি আপনার মধ্যে রাখতে পারছেন না। আপনি কেন জনে জনে রাস্তাঘাটে গিয়ে মাইক ভাড়া করে মাইকিং করে বেড়াচ্ছেন? না তুমি ভুল বলছো। আসলে আমি না মাইক ভাড়া করে মাইকিং করছি না, মানুষজনের এত কিউরিয়াসিটি না, ওরাই সবাই জিজ্ঞেস করছে, তখন তো আমাকে বলতেই হচ্ছে, আমাকে তো সেভ করেই বলতে হচ্ছে, আমি সেভ করেই বলছি সবকিছু। শুনুন, বুঝলাম পারভেজ একটা ভুল করছে, লিপি একটা ভুল করে ফেলেছে, সবকিছু ঠিকঠাক আছে। আপনি তাদেরকে শাসন করেন, আপনি তাদেরকে বুঝিয়ে কথা বলেন। আপনি তাই বলে মানুষকে গিয়ে জনে জনে যদি এগুলো বলতে থাকেন তাহলে তো এই ফ্যামিলির সম্মান থাকবে না। দেখো এই বাসায় তো আসলে কাউকে বুঝিয়ে কিছু বলা যায় না। যখন এই বাসায় কাউকে বুঝিয়ে কিছু বলতে যায় কেউ তো আমার কথা ঠিকভাবে শোনে না। আমার তো মনে হয় বাসার সবাই হচ্ছে মানে মানে সবার হচ্ছে মস্তিষ্কের ঝামেলা আছে, মানে কেউই সুস্থ না। তো আমার তো মানে সুস্থ পরিবেশ পাচ্ছি না বলে আমার তো মাঝে মাঝে বাসা থেকে একদম চলে যেতে ইচ্ছে করে, মনে হয় থাকবোই না এই বাসায় আমি। সেটাই বেটার, অ্যাজ ইউর উইশ, ইউ মোস্ট ওয়েলকাম। আপনি এখান থেকে চলে গেলেই ভালো। সেটা কি করবেন না করবেন এটা পুরোপুরি আপনার ব্যাপার। তুমি আমাকে ডিসিশন দিবে বাসা থেকে আমি যাবো কি যাবো না, এটা আমার বাসায়, বাসা থেকে আমি কেন যাবো? কারণ আমরা যেহেতু সবাই মানসিকভাবে অসুস্থ, আপনার সুস্থতার সাথে থাকেন না। আপনি যেহেতু সুস্থ, প্লিজ এখান থেকে চলে যান। আচ্ছা কাজটা কি করলা তুমি? হ্যাঁ, আমি যে তোমার এত কষ্ট করে আনলাম বা এত কিছু জোগাড় করলাম, এত কিছু করলাম, হ্যাঁ তুমি কাজটা কি করলা? তুমি মসজিদে গিয়ে সব কিছু করে দিলা। এখন আমি এলাকায় কিভাবে মুখ দেখামো? এলাকার মানুষ আমার কি মনে করবো? মিথ্যুক মনে করবো, ছোট লোক মনে করবো? হ্যাঁ, আমি ভাই তোমার টাকা পয়সা দিতে পারবো না, যে কন্টাক্টে তোমার আনছে আমি টাকা দিতে পারবো না ভাই। আনোয়ার ভাই, অভিনয়টা করে আমি আমার প্যাশন থেকে, এবং আমি আমার এই অভিনয়কে না অনেক ভালোবাসি। কিন্তু আনোয়ার ভাই, আপনি যে আমাকে যে কাজের জন্য এনেছিলেন না, আমি না আসলে এটা বুঝতে পারিনি। কিন্তু আনোয়ার ভাই, যখন থেকে আমি বুঝতে পেরেছি তখন থেকে আনোয়ার ভাই নিজের কাছে কেমন যেন অপরাধ মনে হচ্ছিল। কারণ আমার এই অভিনয়ের কারণে না কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল আনোয়ার ভাই। আমি জানি আপনি আমার এই বিহেভিয়ারের কারণে আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এছাড়া যে আমার কোনো ওয়ে ছিল না। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি হয়তোবা কোনো কারণের জন্য আপনি এরকম করেছেন। তারপরে আনোয়ার ভাই একটা কথা কি জানেন, এভাবে না ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে না সৎ থাকতে হয়। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি আসলে বিষয়টা ইচ্ছে করে করিনি। কিন্তু এই যে আমার সবাই খারাপ জানে, মিথ্যুক জানে বা একজন ধোঁকাবাজ হিসেবে চিনে, আমারও তো একটা মন আছে, ঠিক আছে? আমার একটা ভালো মন আছে। অ্যাকচুয়ালি আমি এই সবগুলো কাজ একজন আইয়ের ফোটা দিতে সবসময় তুমি ভুলে যাও, এটা কিন্তু খুব বাজে অভ্যাস। আর সেদিন আমি যেটা বুঝালাম সেটা কিন্তু এখানে মিসিং, যে সেন্টেন্সের শুরু হবে একটা টাইটেল সেন্টেন্স দিয়ে। টাইটেল সেন্টেন্সটার মধ্যে তুমি যে কথাটা লিখছো, কনক্লুশন যে লাস্ট লাইন হবে, দুইটা কিন্তু সেম কথাই হবে বাট ডিফারেন্ট ওয়েতে। এটা কিন্তু নিয়ম।
এটা যদি তুমি বাইরে যাও এখানে কিন্তু তোমাকে মার্ক কাটা যথেষ্ট সুযোগ থাকে। আর যদি এটা ঠিক হয় তাহলে যদি তোমার রাইটার তোমাকে একদমই মার্কস না দেয় তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, 2 নাম্বার দিতে বাধ্য। ভাবি আমার না এত কিছু খেয়াল থাকে না, আমাকে দিয়ে হবে না লেখাপড়া, ভাল লাগে না, আমার কিছু মনে থাকে না। তোমাকে না আমি ধরে মাইর দিব। তুমি আমাকে মারতে পারবা? তোমার কি মনে হয় তুমি রাগ দেখছো? তুমি জানো আমার কত রাগ? তুমি রাগও করতে পারো? শোনো, আমার এই হাসির পিছনে না অনেক রাগ লুকায় থাকে, বুঝছো? হাসির পেছনে রাগ, তাহলে তো তোমার রাগও সুন্দর। তাই না? আমার সাথে একদিন অফিসে নিয়ে যাবো। বাসায় যে আমি লুতুপুতু করি না, আমি মোটে এরকম না। অফিসে গেলে দেখবা, যখন আমি অফিস থেকে ঢুকি দেখবা চারপাশে মানুষ কিভাবে ভয় দিয়ে তাকায়। আচ্ছা কি ব্যাপার, তোমার দুইজন বই খাতা নিয়ে কি করছো এখানে? আর বলো না চাচি যে ও পড়াচ্ছি ফাঁকিবাজটাকে। ওকে পড়াচ্ছ? ওকে পড়িয়ে কি লাভ? ওর পড়াশোনা করে আর কি হবে? কি করবে পড়াশোনা করে ও? আর চাচি পড়াশোনা করে কি করবে মানে? পড়াশোনা ছাড়াও কি করবে? ওর তো ভবিষ্যৎ অন্ধকার, এটা নিজে খুব ভালো করে বুঝছো না? বেটার হচ্ছে একটা মোটামুটি একটা ছেলে দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, পড়াশোনা না করিয়ে অন্যান্য কাজে হেল্প করাও, শেখাও অন্যান্য কাজ। চাচি আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে ও এবার পাশ করবে তো করবেই, অনেক ভালো রেজাল্ট করে পাশ করবে। ঠিক আছে, পরীক্ষা যে দিবে ফিসটা কে দিবে? মানে ওর প্রতি যে ইনভেস্ট করা হয়েছে তো পুরোটা লস হয়েছে না, নতুন ভাবে আবার ইনভেস্ট করা হবে, আবার সেটা লস হবে, এটা দরকার কি বলো তো? চাচি কোনো ইনভেস্ট করা হবে না। ওই যে মোদির চাচা আমাকে হাত খরচ দেয় না, ওই টাকা দিয়ে ওর ফর্ম ফিল আপ করবো, ওর পরীক্ষা দিবে। বাসার থেকে কোনো 1 টাকা খরচ হবে না, আপনি একদম টেনশন করবেন না। আমার মনে হয় কি তুমি অপাত্রে শ্রম দিচ্ছ, কোনো দরকার নাই। এগুলি শেষ করো, শেষ করে আসো, এসে আমাকে কিচেনে হেল্প করো, অনেক কাজে দিবে, একটা মানে শেখা হয়ে যাবে। হ্যাঁ দেখছো, শেষ করো, এগুলো যাতে আমার শোনা না লাগে। লিখো আবার নাও। আব্বা লাভ লাভ কিছু করবে তুমি? কেন? ও বিচার করতে করতে আমি টায়ার্ড হয়ে গেলাম। ও আবার কি করলো? সেইটাও দেখলাম আমি, মোল্লার দোকান বসে বসে সে হ্যাঁ। ফুটতেছে। ফুটতেছে? কি গো ভাই তুমি এগুলা? ভাই আমি কই ফুকলাম ভাই, তুমি কি দেখছো? এই কথা কবি না। না, আচ্ছা ঠিক আছে, ও ফুটতেছে একটু, ছেলে মানুষ থেকে বেড়া হচ্ছে না, আস্তে আস্তে ছেড়ে দিবে রে। তুমি কি করছো সব আব্বা? নষ্ট হবি তো। আরে কি নষ্ট হবে, ও তো অন্য কিছু খাচ্ছে না। এই ক্লাস করিস না কেন? কি করছে তোমারে? আমি ক্লাস করিনি। তুই দাঁড়ায় থাকো, হ্যাঁ গার্লস কলেজের সামনে তুই দাঁড়ায় থাকো আর তুই আমাকে বুঝাও ক্লাস করতেছি না। তোর রেজাল্ট কি বল, তোর রেজাল্ট কি? বি পাইছি ভাই, ফেল করে নাই ওর মতো। ও আব্বা হ্যাঁ। কি? আরে ও তো পাস করেছে, আর তোর বোনটা তো ফেল মারিছে। হ্যাঁ তুমি বি পাইছো? হ্যাঁ বি পাইছি, বি তো ভালো। খুব খুশি বি। হ্যাঁ রাখো তোমার চা। আজকের থেকে তুমি বি গ্রেডের চা খাবা, বি গ্রেডের বিছনায় শুবা, বি গ্রেডের জামা কাপড় পরবা, বি গ্রেডের লুঙ্গি পরবা, বি গ্রেডের জেল ইউজ করবা। পারবা? ভাই না পারলে কোনো কথা বলবা না। আপা দেখছো ভাই? বি গ্রেড ভালো না? আচ্ছা আচ্ছা চুপ কর। ও করছে কি? বি গ্রেড ভালো না? আচ্ছা হইছে ভালো বাবা। লাগে মাতি, ও বি গ্রেড নিয়ে তো মাতামাতি করতেছো, তুমি হচ্ছে কিছু করছো। এই তুই বড় ভাইয়ের কথা তুই শুনতে পারিস না? কোন কথাটা শুনে না আব্বা, তুমি কও। যে কথাটা বলে সে কথাটা আমি শুনি, আমি কোন কথাটা শুনি না। এই মুখে মুখে তর্ক করবি না। তুমি এখনো ঘুমাওনি? চাচা, ও আমি ওই পারভেজের জন্য অপেক্ষা করছিলাম। ওর একটু রাত হয়তো আসতে, প্রতিদিন একটু ওই নর্মালি লিপি জেগে থাকে, আজকে একটু লিপির শরীরটা খারাপ, তাই ভাবলাম আমি বসি। এসেও এত অ্যালার্ম দেয়, সবাই উঠে যায় বাসায়। হ্যাঁ ইদানিং এত রাত করে সে বাড়ি ফিরছে, সবাইকেই বেশ যন্ত্রণায় ফেলে দিয়েছে। তুমি এই বাড়িতে নতুন এসছো, সরি এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ার জন্যে। না ভাইয়া, আমার কোনো প্রবলেম হয় না ওর জন্য অপেক্ষা করতে, আমার ভালোই লাগে। আসলে সেটাই, বোঝোই তো পরিবারের সবাই তো একই রকম হয় না। ও একটু ঠিক হয়ে যাবে হয়তো। যাও তুমি ঘুমাও, আমি আছি। না চাচা, আমি আসলে ওর সাথে একটু কথাও বলতে চাচ্ছিলাম। আসবে আবার খাবারও দিব ওকে। চাচা আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম ওই পারভেজের ব্যাপারে। ও তো আপনাকে বেশ মানে।
আপনি যদি কালকে বা পরশুটু সময় করে ওর সাথে কথা বলতেন, একটু বোঝাতেন, তাহলে মনে হয় ভালো হতো। আমি কথা বলেছি, বুঝিয়েছি, বাট আপনি বললে মনে হয় একটু কাজ বেশি হবে। হ্যাঁ, কথা তো বলতেই হবে। শোনো, তুমি ঘুমাও, আমি ও আসলে দরজা খুলে না 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 চাচা, আপনি ঘুমিয়ে পড়েন, আমি ওই ম্যাগাজিন। তুমি রাত জেগে থাকবে এভাবে? না না, ও আসুক, আমার সাথে ওর ফোনে কথা হয়েছে, মাত্রই ফোন দিলাম একবার। ও আসুক, ওর সাথে একটু কথা বললে আমাকে একটু খাওয়াতে হবে। এই স্যার আসলাম। আমার চিনো? জি না স্যার, লাগবে কিছু স্যার? আমি ইসাক ভাইয়ের ছোট ভাই। ও স্যার, জি স্যার। তুমি ম্যানেজার? জি স্যার। পেটি গ্যাস কত আছে? স্যার সকালবেলা তো মাত্র দোকান খুললাম স্যার, এখনো বন্ধ। ওই মেয়ে, আমরা ব্যবসায় করে পোলা পাই, আমরা জানি কত আছে ক্যাশে। স্যার খুচরা 1010 হবে। 5000 দাও তো, যাও। কিন্তু স্যার বড় স্যারকে ছাড়া। আর দেখ, বড় স্যার আর আমি একই, ভাইয়া খাওয়া আমি খাওয়া একই, ভাই কিছু বলবো না। দাও স্যার যদি একবার অনুমতি দিতেন। কিরে তুই কখন আসলি? মাত্র আসছি। তুই শরীর মারবি আমার কিছু জানালি না? না, ক্যাশ ম্যাশ দরকার ছিল তাই। কেন তোর কিছু লাগবে? আর জিনিসপত্র কিনতে হবে, আর 5000 টাকা দাও তো। আচ্ছা টাকা লাগবে না, চল আমি তোকে নিয়ে গিয়ে একসাথে কিনে দিচ্ছি। আর না, আমি বাচ্চা পোলা পাই নাকি, তুই আমার নিয়ে যা জিনিস কিনে দেবা, আমি কিনে দেবো, টাকা দিলে হবে। দাও টাকা দাও। আমি তোকে কোনো নগদ টাকা দিতে পারবো না, তো যদি কিছু লাগে সেটা আমি তোকে কিনে দিচ্ছি, ঠিক আছে? চল। না না, তুমি দিবা না, এখন এইসব বললে হবে? হ্যাঁ আমি তোমাকে দিব না কোনো ক্যাশ টাকা। দিতে হবে না, লাগবে না তোমার টাকা।